ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের কার্ড 1-এর আইটেম 2-র একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। তো তোমরা যদি কারিকুলামেও দেখবা যে কনসেপ্ট অফ আইসোটোপের দুইটা লার্নিং অবজেক্টিভ দেওয়া আছে। তার ভিতরে একটা হচ্ছে ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই আইসোটোপস অ্যান্ড স্টেট দ্য বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স অফ আইসোটোপ। এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো অ্যাকর্ডিং টু লার্নিং অবজেক্টিভ তোমাদেরকে প্রায়ই আইসোটোপের ডেফিনেশনটা ভাইভাতেও যেমন জিজ্ঞাসা করা হয়, তোমাদের রিটেনেও আসে। আমার মনে হয় তোমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে আইসোটোপের ডেফিনেশন মোটামুটি তোমাদের জানা। স্টিল আমরা আরেকবার একটু রিভিউ করব। দেখো, আইসোটোপ কিন্তু সেম এলিমেন্টের হতে হবে। তাহলে অ্যাটম অফ দ্য সেম এলিমেন্টের অ্যাটম, তার চেঞ্জটা কোথায় হলো? তার atomic number সেম থাকলো। atomic number indicates the number of proton, কিন্তু চেঞ্জটা কোথায় হয়ে যায়? চেঞ্জটা হয়ে যায় শুধুমাত্র অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েটে। আর অ্যাটমিক ওয়েট ইন্ডিকেট করে সামেশন অফ নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। তুমি যদি এই কার্বনের আইসোটোপগুলোর কথা একটু খেয়াল করো, তাহলে দেখতে পাবা যে এখানে কার্বনের প্রোটন নাম্বার 6, সেই কারণে সব জায়গায় কিন্তু কার্বনের প্রোটন নাম্বার 6ই আছে। কিন্তু কোথায় চেঞ্জটা হয়ে যাচ্ছে? চেঞ্জটা হয়ে যাচ্ছে হচ্ছে নিউট্রন নাম্বারে। যেহেতু নিউট্রন নাম্বারে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর আমরা জানি যে অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। তাহলে আলটিমেটলি যে কিন্তু কার্বনের অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং প্রথমটায় দেখো যে অ্যাটমিক মাস আছে 12, পরেরটা 13, পরেরটা 14। আশা করি তোমরা এটা দিয়ে বুঝতে পেরেছো যে কেন একটা আরেকটার আইসোটোপ হয়ে যায়, অলদো দে আর দ্য সেম এলিমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাটমিক নাম্বার আর সেম। কথাটা আসলে কোথা থেকে আসলো? দেখো, গ্রিক একটা ওয়ার্ড আইসো মানে হচ্ছে ইকুয়াল বা সমান, টোপ মানে প্লেস। তার মানে সে এই পেরিওডিক টেবল যেটা আছে, এই পেরিওডিক টেবলের সেম স্পেসকেই অকুপাই করে থাকে। অলদো তারা একটা আরেকটার আইসোটোপ হয়ে গেছে, স্টিল তারা পেরিওডিক টেবলে সেম প্লেসটা অকুপাই করে থাকে। এখান থেকেই আসলে এই আইসোটোপ কথাটা এসেছে। আমি তোমাদেরকে পেরিওডিক টেবিল পড়াবো না, আমি শুধুমাত্র পেরিওডিক টেবিলটা এখানে নিয়ে আসছি তোমাদেরকে একটু মনে করায় দেওয়ার জন্য। আমার তো মনে হয় পেরিওডিক টেবিল আমার চেয়ে তোমাদের ভালো মনে থাকার কথা, কারণ মাত্র তোমরা ইন্টারমিডিয়েট পাস করে এসেছো। তোমাদেরকে শুধু এই প্লেসটা, পেরিওডিক টেবিলের প্লেসটা দেখানোর জন্য আমি এটা নিয়ে এসেছি, যে এটা দেখলে হয়তো বা তোমরা মনে করতে পারবা যে কার্বন পেরিওডিক টেবিলের কত নাম্বার কলামে থাকে। দেখো, কার্বন কিন্তু 14 নাম্বার কলামে থাকে। যদিও একটা আরেকটার আইসোটোপ হয়ে যাবে, কিন্তু তাদের এই পেরিওডিক টেবিলের যে তাদের যে অবস্থান ছিল, যে প্লেসে তারা ছিল, তাদের এই জায়গাটা চেঞ্জ হবে না। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এবার আমরা একটা সহজ এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের আমরা জানি যে হাইড্রোজেন যে মলিকুল, সেটাতে একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে। তাহলে এই যে হাইড্রোজেন 1, এখানে যখন একটা প্রোটন আছে, দ্যাট প্রোটন ইন্ডিকেট হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। আর এখানে যেহেতু কোনো নিউট্রন নাই, তাহলে নিউট্রন ইকুয়াল টু 0। তো আলটিমেটলি যে তার অ্যাটমিক মাস কত হয়ে যাচ্ছে? অ্যাটমিক মাস হয়ে যাচ্ছে 1। পরেরটার কথা যদি তুমি চিন্তা করো, তাহলে দেখো এখানে তার প্রোটন কিন্তু সেম থাকছে, দ্যাট ইন্ডিকেটস তার অ্যাটমিক নাম্বার সেম থাকছে, কিন্তু তার নিউট্রন, আরেকটা নিউট্রন এখানে এসে যোগ হলো, অ্যাডিশন অফ নিউট্রন হলে তাহলে দেখো নিউট্রন নাম্বার 1, তার প্রোটন 1 নিউট্রন 1, এই দুটাকে তুমি যদি যোগ করো তাহলে আলটিমেটলি হাইড্রোজেন 2। তাহলে এই একটা আরেকটার কি হয়ে গেল? আইসোটোপ হয়ে গেল। আরেকটা দেখো, আরেকটা নিউট্রন যদি তুমি অ্যাড করে দাও, তাহলে প্রোটন নাম্বার কিন্তু সেমই থাকছে, তার মানে অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, বাট অ্যাটমিক ওয়েট হয়ে গেল 3। এখানে আমাদের সেম এলিমেন্টের কোথায় চেঞ্জটা হওয়ার কারণে এই চেঞ্জটা হচ্ছে, আশা করি তোমরা এখন বুঝতে পারছো। এখানে চেঞ্জটা কিন্তু নিউট্রন নাম্বারে হচ্ছে। এই নিউট্রন নাম্বার চেঞ্জ হওয়ার কারণে তাদের অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট চেঞ্জ হওয়ার কারণে একটা আরেকটার আইসোটোপ হিসাবে কাজ করছে। তো এক কথায় যদি আমরা একটা আইসোটোপকে ডিফাইন করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট ডেফিনেশন, যে অ্যান অ্যাটম দ্যাট গেইন অর লুজেস নিউট্রন বিকাম অ্যান আইসোটোপ অফ দ্য সেম এলিমেন্ট। আমরা জানি যে আসলে একটা আরেকটার আইসোটোপ হওয়া কমপ্লিটলি ডিপেন্ড করে নাম্বার অফ নিউট্রনের উপরে। কাজেই আইদার নিউট্রন গেইন করে অথবা নিউট্রন লস করে কিন্তু সেম এলিমেন্ট একটা আরেকটার আইসোটোপ হতে পারে। ডেফিনেশনের পরে যে
লার্নিং অবজেক্টিভটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশান। তো যখনই তুমি কোনো কিছু ক্লাসিফাই করতে যাবা তখনই তোমার মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিপেন্ডিং অন হোয়াট, কার উপরে বেস করে, বা বেসড অন হোয়াট, কার উপরে বেস করে তুমি এই ক্লাসিফিকেশানটা করছো, সেটা তোমার মাথায় রাখতে হবে। এখানে যদি আমরা আইসোটোপকে ক্লাসিফাই করতে চাই তাহলে অবশ্যই বেসড অন সামথিং। সেই বেসিসটা কি? এখানে হচ্ছে আমরা রেডিও অ্যাক্টিভ নেচারের উপরে ডিপেন্ড করে এদের ক্লাসিফিকেশানটা করব। তাহলে দেখো, দেয়ার আর টু টাইপস অফ আইসোটোপ। নাম্বার ওয়ান হচ্ছে স্টেবল আইসোটোপ হুইচ ডু নট ইমিট রেডিয়েশন, তার মানে এটা কোনো রেডিয়েশন দিবে না, এটা রেডিয়েশন ইমিট করবে না। আর আনস্টেবল কোনটা? আনস্টেবল হচ্ছে হুইচ ইমিট রেডিয়েশন, এবং এই জন্যেই এই আনস্টেবল আইসোটোপের আরেকটা নাম হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। And actually we are concerned about radioactive isotope because radioactive isotope গুলোই তোমরা দেখো যে এরা ডিকের মাধ্যমে রেডিয়েশনটা ইমিট করে, আইদার আলফা, বেটা ওর গামা রেটা ইমিট করে। আসলে সেটাকে কাজে লাগাই কিন্তু আমরা বিভিন্ন ধরনের বায়োমেডিক্যাল রিসার্চ করে থাকি। তো এখন ডিকে জিনিসটা কি? ডিকেটা হচ্ছে যে একটা স্পন্টেনিয়াস ব্রেকডাউন হবে আইসোটোপগুলো, আনস্টেবল আইসোটোপগুলোর স্পন্টেনিয়াস ব্রেকডাউন হয়ে তারা কি করতে যাবে, তারা দে ওয়ান্ট টু বি এ স্টেবল আইসোটোপ। এই যে যখন তারা আনস্টেবল কন্ডিশন থেকে স্টেবল কন্ডিশনে যেতে চাইবে, তখন তারা অ্যাট দ্য সেম টাইম তারা ইমিশন করবে, রেডিয়েশন ইমিট করবে, আইদার আলফা, বিটা ওর গামা রেডিয়েশন ইমিট করবে। এই যে রেডিয়েশন ইমিট করে তারা আনস্টেবল কন্ডিশন থেকে স্টেবল কন্ডিশনে যাবে, এই প্রসেসটাকে বলা হয় ডিকে। তোমরা যদি এই ছবিটার দিকে একটু খেয়াল করো তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে যে প্রথমে একটা প্যারেন্ট আইসোটোপ ছিল, এটা একটা আনস্টেবল আইসোটোপ মানে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। এটা ডিকের মাধ্যমে আইদার আলফা, বেটা ওর গামা রেডিয়েশন দিয়ে আলটিমেটলি যে স্টেবল আইসোটোপে কনভার্ট হয়ে গেল। এই ছবিটাও কিন্তু সেম জিনিসকেই এক্সপ্লেন করছে, আর একটু বড় করে দেখিয়েছি। সেটা হচ্ছে যে প্রথমে একটা প্যারেন্ট আইসোটোপ ছিল, সেটা রেডিও অ্যাক্টিভ ডিকের মাধ্যমে, এটা আসলে একটা আনস্টেবল কন্ডিশনে ছিল, রেডিও অ্যাক্টিভ ডিকের মাধ্যমে সে ক্ষয়প্রাপ্ত হলো। ক্ষয়প্রাপ্ত হওয়া মানেই হলো যে সে আইদার আলফা, বেটা ওর গামা রে প্রডিউস করলো। প্রডিউস করার পরে সে যে ডটার আইসোটোপ হিসেবে একটা স্টেবল আইসোটোপে কনভার্ট হয়ে গেল। যে কারণে আসলে তোমাদেরকে আইসোটোপ সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে যে এর ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটা কি, কেন আমরা আইসোটোপ নিয়ে জানবো, কেন আমরা বায়োকেমিস্ট্রিতে আইসোটোপ নিয়ে পড়াশোনা করব। আমরা আইসোটোপ নিয়ে এই কারণেই জানবো যে এইটার একটা বিশাল বড় রোল রয়ে গেছে ফর বোথ ডায়াগনোসিস অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিটমেন্ট পারপাসে। তো আমরা এটাকে অনেক কাজে ইউজ করে থাকি। যেমন তোমরা খেয়াল করবা যে নিউক্লিয়ার মেডিসিনে যত ধরনের ডায়াগনস্টিক ইমেজিং টেস্ট যত আছে, যত ইমেজিং প্রসিডিওরগুলো আছে, সবই কিন্তু এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপকে ইউজ করেই করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ক্যান্সার ট্রিটমেন্টে আমরা এই রেডিয়েশন থেরাপি ইউজ করে থাকি। আর যেহেতু এরা রেডিয়েশন ইমিট করে, এই জন্য এদেরকে ট্র্যাকার হিসাবে ইউজ করে আমরা আমাদের বিভিন্ন অর্গানের ব্লাড ফ্লো, অর্গান ফাংশন টেস্ট, বোন স্ক্যান, সব কিছুই আমরা করতে পারি। তোমরা অলরেডি আগের স্লাইডে জেনে আসছো যে এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ডিজিজের ডায়াগনোসিস অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিটমেন্ট করে থাকি। তার ভিতরে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট করে থাকি বাই ইউজিং রেডিয়েশন থেরাপি, এবং সেইটার জন্য আমরা কোন আইসোটোপটা ইউজ করে থাকি সেইটার নাম দেওয়া আছে এখানে, এবং অন্যান্য ডিফারেন্ট ধরনের বডির ফ্লুইড মেজারমেন্ট বলো বা অর্গান ফাংশন টেস্ট বলো, এইগুলো দেখার জন্যে কোন কোন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আমরা ইউজ করে থাকি সেইটারই একটা লিস্ট এখানে দেওয়া আছে। তোমরা এটা দেখে নিতে পারো, অথবা আমি বইয়ের তোমাদেরকে রেফারেন্স লিস্ট দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদেরকে এ পর্যন্ত যেটুকু পড়ালাম আমার মনে হয় এটুকুই তোমাদের জন্য যথেষ্ট। তারপরে যদি তোমরা ফার্দার কেউ স্টাডি করতে চাও তাহলে এই বইটা দেখতে পারো। আমি বেশিরভাগ জিনিস এই বইটা থেকে নিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে আইসোটোপ সম্পর্কে যতটুকু পড়ালাম আমার মনে হয় তোমাদের পরীক্ষার জন্য ততটুকু যথেষ্ট। আমি তারপরেও কিছু লিঙ্ক এবং রেফারেন্স দিয়ে রেখেছি, যদি তোমরা ফার্দার স্টাডি করতে চাও বা এই ইউটিউব ভিডিওগুলো দেখতে চাও তাহলে তোমরা যেগুলো দেখতে পারো। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিবা যেন তারাও বেনিফিটেড হয়। থ্যাংক ইউ সো মাচ।